যে যুদ্ধ আমরা আপনারা দেখতে যাচ্ছি এটা দেখতে খুব ছোট এবং স্বাভাবিক ঘটনা মনে হলেও এটা বিশাল আকারের আয়োজন। এর পেছনে সবচেয়ে বড় অংশ কাজ করে যাচ্ছে জায়নিজম। যে জায়নিজমের মাধ্যমে পুরো আমেরিকান এম্পায়ারকে নিয়ন্ত্রণ করে যাচ্ছে ইসরায়েলিরা, এবং ইসরায়েলিরা নিয়ন্ত্রণ নেওয়া মানে হচ্ছে আগামীর দিনগুলোতে মুসলিম বলে কোনো কিছু তারা পৃথিবীতে রাখতে দেবে না। ইসরায়েল বলে যত কিছু আছে তার পুরোটাই হয়ে যাবে গ্রেটার ইসরায়েল। আব্রাহাম অ্যাকর্ড তারা এখানে ইনিশিয়েট করবে এবং মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা লিডারকে ধরে ধরে তারা হত্যা করবে এবং মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ তারা নিজেদের হাতে নিয়ে নেবে, এবং আরব যতগুলো রয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে তারা সবাই হবে ইহুদিদের দাস। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের পারমাণবিক বোমা বানানো কেন্দ্রিক যত ধরনের হামলার ঘটনা ঘটে যাচ্ছে তার প্রত্যেকটাই মূলত আইওয়াস। ইরান এখন পর্যন্ত কোনো ধরনের পারমাণবিক বোমা বানানোর কোনো ধরনের নথিপত্র কিংবা প্রমাণ পৃথিবী এখন পর্যন্ত খুঁজে পায়নি, কিন্তু তারপরও কেন ইরানের উপর এই বিশাল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা? কি কারণে ডোনাল্ড ট্রাম্প আইএইএ কিংবা সিআইএ অথবা তুলসী গাবারের কথা কেউ বলছে আই ডোন্ট কেয়ার, অথবা যে কোনো ধরনের নির্ভরযোগ্য সোর্সকে সে পাত্তাই দিচ্ছে না, বরং ইরানে হামলা করার জন্য একমুখী হয়ে দাঁড়িয়ে আছে? এর পেছনের কারণ কি? কি কারণে এই যুদ্ধ যতটা না ইরানে অ্যাটাক তার চেয়ে বেশি গ্লোবাল সাউথে অ্যাটাক? কিংবা কি কারণে মনে করা হচ্ছে এই যুদ্ধ আমেরিকান এম্পায়ারকে টিকিয়ে রাখার শেষ পেরেক অথবা গ্লোবাল সাউথকে ধ্বংস করে দেওয়ার প্রথম পেরেক? গ্লোবাল পলিটিক্সে ইরান কতটা আসলে গুরুত্বপূর্ণ এবং কেনই বা ইরানকে ব্যাক করে যাচ্ছে চায়না এবং রাশিয়া? এর পেছনের কারণগুলো কি কি এবং যুদ্ধের মূল পটভূমি যত কিছু রয়েছে তার প্রত্যেকটাই তুলে আনার চেষ্টা করব আজকের ভিডিওতে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরান ইসরায়েলের এই কনফ্লিক্ট ক্লিয়ারলি বুঝতে হলে আপনাকে দুইটা জিনিস খুব ক্লিয়ার ভাবে বুঝে নিতে হবে, যার প্রথমটাই হচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আরব লিডারদের কোন ন্যারেটিভে কিভাবে অতীতে হত্যা করা হয়েছে এবং কোন ন্যারেটিভ সাজানোর চেষ্টা করা হচ্ছে ইরানকে ভিকটিম বানানোর জন্য, এবং ইরানের পরমাণু কর্মসূচির ট্রান্সপারেন্সি কি। আর দ্বিতীয় পার্টে এটার সাথে ক্লিয়ার লিঙ্ক রয়েছে আমেরিকান এম্পায়ারের ডাউনফলের কোন অংশে ইরানের ভূমিকা কি এবং গ্লোবাল সাউথে ইরানের ইম্প্যাক্ট কি, এবং এর উপর ভিত্তি করে কেন ইরানকে অ্যাকচুয়ালি টার্গেট করা হচ্ছে সব রিপোর্টের বাইরে গিয়ে। তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন আজকের দিনে ইরান কত বড় ভিকটিম হতে যাচ্ছে এবং ইরানকে টার্গেট করার পেছনের কারণগুলো আসলে কি কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সারা পৃথিবীর নিয়ন্ত্রণ এককভাবে নিজেদের হাতে তুলে নিয়েছে ইউনাইটেড স্টেট অব আমেরিকা। সেই আমেরিকার ইকোনমিক সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য তাদের হাতে সবচেয়ে বড় হাতিয়ার হয়ে কাজ করেছে পেট্রোডলার ডিল। কিন্তু সেই পেট্রোডলার ডিল করার বহু আগে মধ্যপ্রাচ্যে তারা তাদের আরেকটা স্থায়ী ক্যাম্প তৈরি করেছে, এবং সেটাই হচ্ছে আজকের ইসরায়েল। ইসরায়েল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর তাদের চাবুকের প্রথম নিশানার সবচেয়ে বড় চাবুকগুলো পড়ে মূলত ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর। নাকবা থেকে ইন্তেফাদা, ফিলিস্তিনের ইতিহাসে এমন যত কিছু আপনি খুঁজে পান তার পুরোটা জুড়েই রয়েছে মূলত ইসরায়েলের অত্যাচার, নিপীড়ন এবং নির্যাতন। ফিলিস্তিনকে ভেঙে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যায় তখনকার ইরানের উপর আমেরিকার নিয়ন্ত্রণ ছিল সর্বোচ্চ পর্যায়ের। কিন্তু আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে 1979 সালে ইরানি রেভলিউশনের মাধ্যমে সব হিসেব বদলে যায় এবং ইসরায়েলের চিরশত্রু বনে যায় ইরান। সেই 70-80 দশকের শুরু থেকে ইসরায়েলের রাজনীতিতে সবচেয়ে সুপরিচিত নাম হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর কাছে আমেরিকান সাপোর্ট, আমেরিকান অর্থ, আমেরিকান ইন্টেলিজেন্স সবকিছুর অডেল অ্যাক্সেস রয়েছে। সেই অ্যাক্সেসের মূল বেনিফিশিয়ারি মূলত হচ্ছে আমেরিকান এম্পায়ার, যে এম্পায়ার ধন দৌলতের দিক থেকে আজকের পৃথিবীতে সর্বোচ্চ চূড়ায় অবস্থান করে যাচ্ছে, যাদের কাছে মিলিটারি ইন্টেলিজেন্স থেকে সফিস্টিকেটেড ওয়েপনের সর্বোচ্চ ভান্ডারটা এখন যাদের হাতে রয়েছে। সেই এম্পায়ারের পৃথিবীতে এখন পর্যন্ত যতগুলো হুমকি এসেছে তার প্রত্যেকটাই ছিল মিডল ইস্ট কেন্দ্রিক। যে হুমকির তালিকায় সাদ্দাম হোসেন, গাদ্দাফির মতো মানুষগুলো সবার আগে ছিলেন এবং যাদেরকে তারা নির্দ্বিধায় হত্যা করেছে। হিস্ট্রিক্যাল প্লেবুকের এই অংশে যদি আপনি খুঁজতে চান তাহলে খুঁজে পাবেন প্রত্যেকটা হত্যার পেছনের মূল কারিগর মূলত ছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। ইরাক, লিবিয়া যখন সাফল্যের সর্বোচ্চ চূড়ায় অবস্থান করে যাচ্ছে তখন সেখানে নিউক্লিয়ার ওয়েপনের ছুতোয় সেই দুটো দেশকে আক্রমণ করা হয় এবং তাদেরকে হত্যা করা হয়। ঠিক একই দৃশ্যপট তৈরি করা হয়েছে সিরিয়ার বাশার আল আসাদকে নিয়েও। বলা বাহুল্য আসাদের পেছনে রাশিয়ার হাত থাকার কারণে শেষ পর্যন্ত প্রাণে বাঁচতে পেরেছেন। ভিডিওর এখন পর্যন্ত আমি যতগুলো বলেছি তার প্রত্যেকটাই ছিল যা ঘটে গেছে, যা ঘটানো হয়েছে কিংবা যেভাবে ঘটানো হয়েছে তার হিস্ট্রি। এবার যদি আপনি রিয়েল লাইফ ফ্যাক্টের দিকে তাকান, গাদ্দাফি কিংবা সাদ্দাম হোসেন দুজনেই মূলত আমেরিকান হেজমনির বিরুদ্ধে গিয়ে চলতে চেয়েছিল। গাদ্দাফি চেয়েছিলেন আফ্রিকানের জন্য নতুন একটা কারেন্সি নিয়ে আসা, কিংবা সাদ্দাম হোসেন চেয়েছিলেন আমেরিকান রিজার্ভের বাইরে গিয়ে নতুন কোনো ফেডারেল রিজার্ভ তৈরি করে সেখান থেকে সারা পৃথিবীতে আর্থিক লেনদেন করা। এই দুই আরব লিডারের কমপ্লিট আইডিওলজি আমেরিকান হেজমনির বিরুদ্ধে কিংবা আমেরিকান সাম্রাজ্যবাদের জন্য বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছিল মধ্যপ্রাচ্য জুড়ে। ফলাফল, তাদেরকে হত্যা করার জন্য বেঞ্জামিন নেতানিয়াহু মাঠে নিয়ে আসেন নিউক্লিয়ার
নিউক্লিয়ার ওয়েপন থ্রেট। যে থ্রেটের এক্সপ্লেনেশন বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিনিয়ত লাইভ টিভিতে এসে দিয়ে যেতেন এবং তাদেরকে হত্যার পরিকল্পনা লাইভ প্রকাশ করে যেতেন এবং আমেরিকা সেই হত্যা বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশেই করেছে মধ্যপ্রাচ্যে। There is also no question that he was not satisfied with the arsenal of chemical and biological weapons that he had and was trying to perfect them constantly. Saddam is hell-bent on achieving atomic bombs, atomic capabilities as soon as he can. ইসরায়েল আমেরিকার তৈরি করা এই ন্যারেটিভ এতটাই সাকসেসফুল যে এখানে কোনো ফেইলিউর রেকর্ড এখন পর্যন্ত হয়নি। সাদ্দাম হোসেন গাদ্দাফি আসাদের পর তাদের আরো বড় ভিকটিমের তালিকা তারা অনেক আগেই তৈরি করেছে এবং সেই তালিকার সবচেয়ে বড় একটি নাম হচ্ছে মূলত ইরান। 2000 সাল পরবর্তী গ্লোবাল জিওপলিটিক্সের দিকে যদি তাকান তাহলে দুইটা জিনিস আপনি ক্লিয়ারলি খুঁজে পাবেন, যার প্রথমটা হচ্ছে আমেরিকান এম্পায়ার গ্র্যাজুয়ালি ডাউন করেছে এবং গ্লোবাল সাউথ গ্র্যাজুয়ালি স্ট্রং হতে চলছে। যে গ্লোবাল সাউথের অন্যতম বড় পার্ট হচ্ছে চায়না, রাশিয়া, ইরান এবং ইন্ডিয়ার মতো শক্তিগুলো। সেই গ্লোবাল সাউথের মাল্টিপোলারিটির দিকে যদি তাকান তাহলে এখানে সবচেয়ে বড় রোল প্লে করে যায় মূলত ব্রিক্স এবং এসসিও। সেই ব্রিক্স এবং এসসিওর স্থায়ী মেম্বার হচ্ছে ইরান। ইরান মধ্যপ্রাচ্যে এমন এক দেশ যাদের কাছে তেল, গ্যাস থেকে অন্যান্য সব খনিজ সম্পদে ভরপুর এবং প্রাকৃতিক সম্পদের দিক থেকে এই দেশকে তলানিতে নেওয়া খুবই কঠিন। এমন প্রত্যেকটা ক্ষেত্রে ইরানকে পাল্লা দেওয়া আমেরিকার জন্য ভয়ঙ্কর এক বিপদের নাম এবং আমেরিকা কোনোভাবেই গত 40 বছর ধরে শত শত স্যাংশন দিয়ে ইরানকে থামিয়ে রাখতে পারেনি। আমেরিকান হেজমনের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে ইরান খুব ক্যালকুলেটিভ মুভমেন্ট করে এগিয়েছে। ইরান সরাসরি একক কোনো মুভমেন্ট নেয়নি যেমনটা নিয়েছিলেন সাদ্দাম হোসেন এবং গাদ্দাফি। ইরান সরাসরি জয়েন করেছে এসসিওতে, সরাসরি জয়েন করেছে ব্রিক্সে এবং ইরান সব ধরনের কোঅপারেশন করেছে গ্লোবাল সাউথের সাথে। একইভাবে ইরান তার পারমাণবিক কর্মসূচিকে ট্রান্সপারেন্ট রাখার জন্য আইএই এর সাথে ক্লোজ কোঅপারেশন করে গেছে। আইএই কে সব ধরনের তথ্য দিয়ে তাদেরকে সহায়তা করেছে। আইএই এর ক্যামেরা ইরান তাদের নিউক্লিয়ার সাইটে স্থাপন করার সুযোগ দিয়েছে। ফলাফল ইরানকে ভিকটিম বানাতে পারে এমন কোনো ধরনের মুভমেন্ট আমেরিকা করার জন্য কোনো পথই খুঁজে পায়নি, যে পথগুলো আমেরিকা খুব সহজে তৈরি করতে পেরেছিল সাদ্দাম হোসেন এবং গাদ্দাফির বিরুদ্ধে। ফলাফল ইরানের এমন সব ক্যালকুলেটিভ মুভমেন্টের কারণে আমেরিকা এবং ইসরায়েল তাদের প্রোপাগান্ডা কোনোভাবেই কাজে লাগাতে পারেনি, কারণ সব জায়গায় ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে গিয়ে ইরান ইউরোপ এবং গ্লোবাল সাউথের সাথে ভালো একটা সম্পর্ক বজায় রেখেছিল, যার ফলে আমেরিকা ধীরে ধীরে ডেসপারেট হয়ে গিয়েছে এবং নেতানিয়াহুর প্রোপাগান্ডা অনেকটাই ইনএক্টিভ হয়ে গিয়েছিল এবং এটা তাদেরকে এক ধরনের ডেসপারেশনে নিয়ে গেছে। সেই ডেসপারেশন থেকে 2018 সালে ইরানের উপর দায় চাপিয়ে দেওয়ার জন্য উদ্দেশ্যমূলকভাবে ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে নিউক্লিয়ার ডিল থেকে বেরিয়ে যায়। নিউক্লিয়ার ডিল থেকে বেরিয়ে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্প আরো বেশি আগ্রাসী হয়ে ওঠেন এবং 2020 সালে ইরানিয়ান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করেন বাগদাদে। কাসেম সোলাইমানিকে হারিয়ে ইরান মোটামুটি কিছুটা দুর্বল হয়ে পড়ে মূলত নেতৃত্ব গুণের দিক থেকে। সোলাইমানি পরবর্তী ইসরায়েল ইরান কেন্দ্রিক মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি খুব দ্রুত পরিবর্তন হতে থাকে, যার প্রথম প্যারেকটা মূলত ছিল অক্টোবর 7। হামাসের ইসরায়েল আক্রমণের পর থেকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটা ভূকম্পন শুরু হয়ে যায়, যে আক্রমণকে কেন্দ্র করে রীতিমতো গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েল। যখনই হামাসের টপ লিডার থেকে শুরু করে পুরো নেতৃত্বকে মূলত নিধন করে দিতে পেরেছে তারা, তখনই তারা প্রথম আক্রমণটা চালিয়েছে মূলত হিজবুল্লাহর উপর। সেই হিজবুল্লাহকে রীতিমতো সাউদার্ন লেবাননে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং আপনি যদি ভালো করে ফলো করেন গত 7-8 মাস কিংবা 1 বছরে হিজবুল্লাহ বলতে কোনো কিছু নেই। সেই হিজবুল্লাহ পতনের অল্প কিছুদিন পরেই মূলত আসাদের পতন হয়েছে, যে আসাদের পতনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে দুটি দেশ, প্রথমটি ইসরায়েল, পরেরটি টার্কি। এবার যদি আপনি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গত 2 বছরের হিস্ট্রিকে খুব ভালো করে ক্লিয়ারলি মেলান, তাহলে যতগুলো পতন হয়েছে তার প্রত্যেকটাই মূলত ইরানিয়ান এলাই। হিজবুল্লাহ ইরানের এলাই ছিল, হামাস ইরানের এলাই ছিল, সিরিয়ার বাশার আল আসাদ সরাসরি ইরানের এলাই ছিল। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানকে সবচেয়ে শক্ত ব্যাকআপ দিতে পারে এমন যে কটা এলাই ছিল তার 4টার মধ্যে 3টার এই মুহূর্তে পতন হয়ে গেছে। ফলাফল পুরো রিজন জুড়ে ইসরায়েল একটা অলিখিত নিয়ন্ত্রণ পেয়ে গেছে, যার একটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সিরিয়ার আকাশের নিয়ন্ত্রণ এই মুহূর্তে ইসরায়েলের হাতে এবং সিরিয়ার আকাশ ব্যবহার করে ইরানে সরাসরি তারা ঢুকে পড়তে পারছে। এই প্রেক্ষাপটে আপনি ভালোভাবে যদি তাকান তাহলে ইরানিয়ান রেভলিউশনের পর থেকে আজকের দিন পর্যন্ত ইরান এতটা একা আর কখনো হয়নি যতটা আছে আজকের দিনে। তাই নেতানিয়াহু যে যুদ্ধের প্ল্যান দীর্ঘ বছর জুড়ে করে এসেছেন শুধুমাত্র ইরানকে আক্রমণ করার জন্য, দীর্ঘ প্ল্যান তিনি করে এসেছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার জন্য, যে প্ল্যান তিনি আমেরিকাকে বারবার মিথ্যা বলে দিয়ে খাওয়াচ্ছিলেন ইরানকে ধ্বংস করতে হবে, ইরান ছাড়া তার গতি নেই, যে প্ল্যান কার্যকর করার জন্য আমেরিকার আনকন্ডিশনাল সাপোর্ট প্রয়োজন, সেই সাপোর্ট এবং সময় দুটোই ইসরায়েলের হাতে এই মুহূর্তে সবচেয়ে বেশি। এখন ক্লিয়ারলি নিজেকে প্রশ্ন করুন, যেখানে আইএই এর রিপোর্টে ইরানের কাছে পরমাণু অস্ত্র তৈরি করার কোনো অপশন নেই,
সিআইএর রিপোর্টে ইরানের পরমাণু অস্ত্র তৈরি করার সক্ষমতা অর্জন করেনি। ইরান নিজে বলছে তার কাছে পরমাণু অস্ত্র তৈরি করার কোনো অপশন সে তৈরি করেনি। তাহলে কেন হামলাটা করা হয়েছে? এই হামলার আলটিমেট উদ্দেশ্য ঠিক অন্য কিছু। সেই অন্য কিছুটাই মূলত রাইজিং অফ গ্লোবাল সাউথ এবং ডাউনফল অফ আমেরিকান এম্পায়ার। এর উত্তরটা খুব সহজ। সেই সহজ উত্তরটা হচ্ছে নিউক্লিয়ার ওয়েপন শুধুমাত্র একটা ছুতু, যেটাকে ব্যবহার করা হচ্ছে যেমনটা ব্যবহার করা হয়েছিল সাদ্দাম হোসেন এবং গাদ্দাফির উপর। শুধুমাত্র ইরানে হামলা করা হচ্ছে আমেরিকান এম্পায়ার টিকিয়ে রাখার জন্য বা আমেরিকান এম্পায়ারকে শক্তভাবে এখানে আরও প্রতিস্থাপন করার জন্য, যেমনটা তারা করেছিল সাদ্দাম হোসেন, গাদ্দাফি এবং আসাদকে সরিয়ে পুরো রিজনের কন্ট্রোল নিজের হাতে নিয়ে। ইরান যদি এখানে টিকে থাকে সেই কন্ট্রোলটা নেওয়া খুবই কঠিন। যেটা বুঝতে হলে ভিডিওর বাকি অংশটুকু আপনাকে একটু ভালোভাবে শুনতে হবে। 2008 পরবর্তী ইকোনমিক ক্রাইসিসের দিকে যদি তাকান, তবে সেই সময় থেকে আজকের দিন পর্যন্ত ইকোনমিক ক্রাইসিসে সবচেয়ে বেশি ভুগে যাওয়া দেশটা হচ্ছে মূলত ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আজকের দিনের এই মুহূর্তেও যদি আমেরিকান ইকোনমির রিয়েল ডেটা ঘাঁটতে যান, তাহলে খুঁজে পাবেন আমেরিকান ইকোনমি টোটাল $36 ট্রিলিয়ন বেশি ঋণে রয়েছে। আমেরিকান হাইটেক থেকে শুরু করে আমেরিকান ফিনটেক, এমন যত টেক রয়েছে তার প্রত্যেকটাই ডিক্লাইন করেছে। আমেরিকান সিটিজেনদের এডুকেশন তলানিতে গিয়ে ঠেকেছে। আমেরিকান যত হাই পেইড স্যালারির জব রয়েছে তার প্রত্যেকটাই বাইরের কান্ট্রিগুলোর কোনো ইমিগ্রেন্টরা গিয়ে করে যাচ্ছে। গ্লোবাল ডমিনেন্সের আগামীর দিনে সবচেয়ে বড় অংশ হতে যাচ্ছে এশিয়া। সেই এশিয়ার সবচেয়ে বড় পার্ট জুড়ে রয়েছে মিডল ইস্ট এবং সাউথ এশিয়া। যে সাউথ এশিয়াতে আমেরিকান ডমিনেন্সের তলানিতে অবস্থান করে যাচ্ছে, একইভাবে মিডল ইস্টে আমেরিকা তার জনপ্রিয়তা এতটাই তলানিতে নিয়েছে যে আজকের দিনে মিডল ইস্টে খুব কম রাষ্ট্রই তাদেরকে বিশ্বাস করে। এমন নরভরে অবস্থায় কোনো কারণে যদি মিডল ইস্ট তাদের থেকে হাতছাড়া হয়ে যায়, তবে আমেরিকান এম্পায়ার বলে আর কোনো কিছুই থাকবে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সেই আমেরিকান এম্পায়ারের জন্য সবচেয়ে বড় থ্রেট এই মুহূর্তে মূলত হচ্ছে ইরান। সায়েন্টিস্ট, ডক্টর, ইঞ্জিনিয়ার কিংবা গ্লোবালি যত ধরনের রিসার্চ পেপার রিলিজ হয় তার তালিকায় সবার উপরের একটা দেশ হচ্ছে ইরান। পৃথিবীর যে 4-5টা দেশে সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ার প্রডিউস হয় তার মধ্যে একটা হচ্ছে ইরান। একটা স্বাধীন সার্বভৌম দেশকে নিজ সক্ষমতায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতগুলো ইন্ডিকেটর রয়েছে তার প্রত্যেকটাতে আপনি হাত দেন, প্রত্যেকটা জায়গায় দেখবেন ইরান স্বয়ংসম্পূর্ণ। এবং এটা নিউক্লিয়ার ওয়েপনের চেয়েও বড় থ্রেট আমেরিকা এবং ইসরায়েলের জন্য। শুধু মধ্যপ্রাচ্যের দৃশ্যপটে এই অংশটার দিকে ভালোভাবে তাকালে আপনি দেখবেন ইরান ছাড়া মধ্যপ্রাচ্যে এতটা স্বয়ংসম্পূর্ণ আর একটা দেশও নেই। এবং সেই জিনিসটাই ইসরায়েল এবং আমেরিকাকে কুরে কুরে খাচ্ছে যে আগামীর দিনগুলোতে যদি মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নিতে হয় তাহলে ইরানকে তাদের ধ্বংস করতে হবে। একইভাবে গ্লোবাল সাউথের দিকে যদি তাকান, গ্লোবাল সাউথের অন্যতম বড় দুটো শক্তি হচ্ছে রাশিয়া এবং চায়না। যে রাশিয়া এবং চায়না ঠিক ইরানের মতো করে সমানভাবে একই রকম স্বয়ংসম্পূর্ণ এবং তাদেরও টেকনোলজিক্যাল সাপোর্ট কিংবা অন্যান্য যে কোনো কিছুর ক্ষেত্রে অন্য কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। এবার আপনি দৃশ্যপটটা ভাবেন, চায়না, ইরান এবং রাশিয়া ত্রিমুখী একটা এলাই এখানে তৈরি হয়েছে, যে এলাইয়ের আলটিমেট ফুল গোলটাই মূলত হচ্ছে আমেরিকান হেজমনির বিরুদ্ধে কাজ করা এবং পুরো ইকোনমিক্যাল থেকে ডিফেন্স ডমিনেশন ধরে রাখা। গ্লোবাল সাউথের এই ত্রিমুখী এলাই যদি তাদের সেই টার্গেটে এগিয়ে যেতে থাকে তাহলে আগামীর দিনগুলোতে আমেরিকান এম্পায়ার 12টা বেজে যাবে। আমেরিকান এম্পায়ার যদি এখানে ধ্বংস হয়ে যায় তাহলে সবার আগে ধ্বংস হবে মূলত ইসরায়েল। ইসরায়েল যদি এখানে ধ্বংস হয়ে যায় তাহলে আগামীর দিনগুলোতে পুরো রিজনের নিয়ন্ত্রণ নিয়ে নেবে মূলত ইরান। ইরান যদি সেই নিয়ন্ত্রণ নিয়ে নেয়, পেট্রোডলার চুক্তি সেদিনই এখানে খতম হয়ে যাবে এবং আমেরিকান হেজমনি মূলত টাটা বাই বাই হয়ে যাবে মধ্যপ্রাচ্য থেকে। আমেরিকা যদি পুরোপুরি এখানে নিশ্চিহ্ন হয়ে যায় তাহলে গ্লোবাল সাউথকে আর কোনোদিন দমিয়ে রাখা সম্ভব হবে না এবং আমেরিকা পুরোপুরিভাবে তলানিতে গিয়ে ঠেকবে। তাই এটা নিশ্চিতভাবে ধরে রাখেন, এই যুদ্ধের আলটিমেট টার্গেট এটা নয় যে ইরানকে পরমাণু মুক্ত করা। এই যুদ্ধের আলটিমেট টার্গেট হচ্ছে ইরানের সাথে ইউএসএ এবং ইউরোপের কোনো ধরনের পরমাণু ডিল যেতে না হয় সেটা আটকিয়ে দেওয়া এবং গ্লোবাল সাউথকে ধ্বংস করা। গ্লোবাল সাউথকে যদি ধ্বংস করার জন্য তারা এগিয়ে যেতে পারে ইরানকে ধরে, তবে ইরানের পরে তাদের টার্গেটের আরেকটা অংশ তারা অলরেডি এই মুহূর্তে চলমান রয়েছে, সেটা হচ্ছে রাশিয়া। রাশিয়ার সাথে অলরেডি 35টা দেশ যুদ্ধ করে যাচ্ছে। আপনি যদি তাকান, যারা যুদ্ধ করে যাচ্ছে রাশিয়ার বিরুদ্ধে, সামনে ইউক্রেন হলেও পেছনে পুরোটাই আমেরিকান হেজমনি। একইভাবে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ চলতে যাচ্ছে সেই যুদ্ধের সামনে থেকে যদিও ইসরায়েল থাকে, তবে আপনি পেছনে পুরোটাকেই খুঁজে পাবেন ওয়েস্টার্ন হেজমনি। ঠিক একইভাবে চায়নার সাথে আগামীর দিনগুলোতে যে যুদ্ধ হতে যাচ্ছে বা হবে সেটার সামনেও যদি তাকান, সামনে তাইওয়ান থাকলেও পেছনে পুরোটাই আমেরিকান হেজমনি। সো আলটিমেটলি আপনি যে 3টা অপশন খুঁজে পান, 3টা জায়গায় 3টা ভিন্ন ভিন্ন ধরনের যুদ্ধের আয়োজন চলছে, এর পুরোটাই মূলত আমেরিকান হেজমনিকে টিকিয়ে রাখা এবং গ্লোবাল সাউথকে ধ্বংস করা। তাই যে যুদ্ধ আপনারা দেখতে যাচ্ছি, এটা দেখতে খুব ছোট এবং স্বাভাবিক ঘটনা মনে হলেও এটা বিশাল আকারের আয়োজন। এর পেছনে সবচেয়ে বড় অংশ কাজ করে যাচ্ছে জায়নিজম। যে জায়নিজমের মাধ্যমে পুরো আমেরিকান এম্পায়ারকে নিয়ন্ত্রণ করে যাচ্ছে ইসরায়েলিরা, এবং ইসরায়েলের নিয়ন্ত্রণ নেওয়া মানে হচ্ছে আগামীর দিনগুলোতে
মুসলিম বলে কোনো কিছু তারা পৃথিবীতে রাখতে দেবে না। ইসরায়েল বলে যত কিছু আছে তার পুরোটাই হয়ে যাবে গ্রেটার ইসরায়েল। আব্রাহাম অ্যাকর্ড তারা এখানে ইনিশিয়েট করবে এবং মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা লিডারকে ধরে ধরে তারা হত্যা করবে এবং মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ তারা নিজেদের হাতে নিয়ে নেবে এবং আরব যতগুলো রয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে তারা সবাই হবে ইহুদিদের দাস। এবং এটাই ফাইনাল রেজাল্ট হতে যাচ্ছে পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে। ইরান জাস্ট ভিকটিম রাইট নাও। সো ভিডিও সম্পর্কে আপনার পুরো মতামত জানান কমেন্ট সেকশনে, এবং কমেন্ট সেকশনে আপনার এই মতামত জানিয়ে দেন আগামী দিনের এই যুদ্ধের এক্সপ্লেনেশন সম্পর্কে আপনার ধারণা কি। পাশাপাশি আমাকে লেখার জন্য যে কোনো ধরনের কথা পৌঁছানোর জন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রামেও কানেক্টেড হয়ে যেতে পারেন। যে করুন পরের একটা ভিডিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।